নমস্কার, সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকগুলো নিয়ে আমার যারা কমিউনিটি মেম্বার রয়েছে বা আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে, অনেক দাদাই এইসব স্টক নিয়ে জানতে চেয়েছেন। এই দুই তিনটে স্টক নিয়ে আজকে আমি আলোচনা করছি। প্রথম যে কোয়ারিটা ছিল সেটা হচ্ছে কার্টট্রেড। কার্টট্রেড ইজ এ সুপার বিজনেস মডেল। কার্টট্রেড কি? কার্টট্রেড হচ্ছে পুরো প্ল্যাটফর্ম বিজনেস। এটা একটা অটোমোবাইল প্ল্যাটফর্ম। মানে কার্টট্রেডের বিভিন্ন এদের কারবালে রয়েছে, বাইক বালে। কারবালাতে কি হয়? সেকেন্ড হ্যান্ড কারের, আপনি কার্টট্রেডের কারবালে অ্যাপে গিয়ে সেকেন্ড হ্যান্ড কার সেল করতে পারেন, বাই করতে পারেন। বাইক বলেও তাই। এছাড়া যবে থেকে OLX কে অ্যাকুইজিশন করে নিয়েছে, তারপর থেকে কার্টট্রেডের বিজনেস আরও বেড়ে গেছে। মানে এদের এখন কারবালে, বাইক বালে, OLX তিনটে প্ল্যাটফর্ম রয়েছে। কারবালাতে কি হয়? সেকেন্ড হ্যান্ড কারের সেলিং বাইং চলছে। বাইক বলেতে সেকেন্ড হ্যান্ড কারের সেলিং বাইং চলছে। আর OLX যে কোনো জিনিস, ইলেকট্রনিক যে কোনো জিনিসই, পুরোনো জিনিস বাই সেল হচ্ছে। আর প্লাস কার্টট্রেডের বিজনেসে আরও একটা ভালো ইনকাম হচ্ছে, যখন কোনো OEM কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, টাটা মোটরস, মারুতি, হিরো হোন্ডা, যখন এরা কোনো প্রোডাক্ট লঞ্চ করে, তখন কিন্তু এরা কার্টট্রেডে এসে লঞ্চ করে। কার্টট্রেডের প্ল্যাটফর্ম এত লোকজন ইউজ করছে, এদের কাস্টমার বেস এত, যখনই কার্টট্রেডের প্ল্যাটফর্ম এসব প্রোডাক্ট লঞ্চ করা যায়, সঙ্গে কি প্রচুর লোকজনের কাছে পৌঁছে যায়। তাহলে বুঝে গেলো কার্টট্রেডের বিজনেস মডেলটা কিরকম। কার বলে যেখানে সেকেন্ড হ্যান্ড কারের বাইং সেলিং চলছে, বাইক বলে যেখানে সেকেন্ড হ্যান্ড বাইকের বাইং সেলিং চলছে, OLX যে কোনো সেকেন্ড হ্যান্ড মাল বিক্রি করা যায়, সেল করা যায়। আর হচ্ছে OEM কোম্পানি সব কার্টট্রেডে এসে এদের প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট লঞ্চ করলে কিন্তু এখানে এসে অ্যাড দেয়। বা যত ডিস্ট্রিবিউটার রয়েছে কার বাইকের, যাদের ইনভেন্টরিতে প্রচুর মাল পড়ে থাকে, তখন তারা কার্টট্রেডে এসে বিজ্ঞাপন। তার মানে যখন অটোমোবাইল সেক্টরে খুব খারাপ অবস্থা থাকবে, বিজনেস কমে যাচ্ছে, পুরো সেক্টর অবস্থা খারাপ, তখন কিন্তু কার্টট্রেডের বিজনেস আরো বাড়বে। কেন? তখন কিন্তু দেখবেন যত ডিস্ট্রিবিউটার, ডিলার্স, এরা কিন্তু কার্টট্রেডে এসে আরো বেশি অ্যাড করবে, বিজ্ঞাপন দেবে। তার কারণ এদের ইনভেন্টরিতে প্রচুর মাল পড়ে থাকবে। আবার যখন অটোমোবাইল সেক্টরের অবস্থা খুব ভালো থাকবে, যত OEM কোম্পানি আছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানি, টাটা মোটরস, মারুতি, হিরো হোন্ডা, এরা বেশি করে প্রোডাক্ট লঞ্চ করবে, কার্টট্রেডে এসে অ্যাড দেবে। তার মানে কার্টট্রেডের বিজনেস কিন্তু মোটামুটি ব্যালেন্স। যখন অটোমোবাইল সেক্টরের অবস্থা খারাপ থাকবে, তখন ওদের বিজনেস ভালো চলবে। আর যখন অটোমোবাইল সেক্টরের অবস্থা ভালো থাকবে, তখন তখন ওদের বিজনেস ভালো চলবে। যখন খারাপ থাকবে অটোমোবাইল সেক্টরের পরিস্থিতি, তখন বেশিরভাগ ডিলার, ডিস্ট্রিবিউটর এসে কার্টট্রেডে বিজ্ঞাপন দেবে সেল করার জন্য। আর যখন পরিস্থিতি ভালো থাকবে, তখন OEM কোম্পানিগুলো বেশি করে নতুন প্রোডাক্ট লঞ্চ করবে। তো যখন অটোমোবাইল সেক্টরের অবস্থা বেশি খারাপ থাকে, তখন ওদের কার্টট্রেডের শেয়ারের, মানে শেয়ার থেকে ইনভেস্টাররা বেশি প্রফিট করতে পারে। কারণ অটোমোবাইল সেক্টর অবস্থা যখন খারাপ থাকবে, বাকি যত অটোমোবাইল কোম্পানি আছে সেই সব স্টকগুলো কি হবে? সেলিং বেসে চলে আসবে। ইনভেস্টাররা সেই সব স্টক থেকে বেরিয়ে যাবে, তারা এসে কোথায় ঢুকবে? কার্টট্রেডে। তার মানে অটোমোবাইল সেক্টরের অবস্থা যখন খারাপ থাকবে, তখন ওদের কার্টট্রেডের শেয়ারের গেইন আরো বেশি হবে। এই হচ্ছে কার্টট্রেডের মোটামুটি বিজনেস মডেল। 1 থেকে 1.5 বছরে কার্টট্রেড কি বলছিল, যে এরা কার দেখো বলে একটা কোম্পানিকে অ্যাকোয়ার করবে। যদি এরা কার দেখো কোম্পানিটাকে অ্যাকোয়ার করতো না, তাহলে কার্টট্রেড ধরা ছাড়া বাইরে চলে যেত। তার কারণ কি? যদি সেকেন্ড হ্যান্ড কারের সেগমেন্টটা দেখেন, এই মুহূর্তে কার্টট্রেডের মোটামুটি 40% মার্কেট শেয়ার রয়েছে। 20% নিজেদের কার বলে, আর 20% OLX। এই মুহূর্তে 40% মার্কেট শেয়ার রয়েছে। যদি এরা কার দেখো কোম্পানিটাকে অ্যাকোয়ার করে নিত, তাহলে ওদের 80% মার্কেট শেয়ার হয়ে যেত সেকেন্ড হ্যান্ড কারের সেগমেন্ট। তার মানে এরা কিন্তু এই সেক্টরে রাজা হয়ে যেত। তাহলে যদি এই ডিলটা হয়ে যেত, তাহলে কার্টট্রেডের শেয়ার আজকে মানে ডাবল হয়ে যেত। লাস্ট কোয়ার্টার সে ম্যানেজমেন্ট কি বলে, যে ডিলটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে কিন্তু শেয়ার দেখে মোটামুটি 3500 টাকার থেকে 800 টাকা চলে এসেছিল, যদি এখন শেয়ার বেড়ে 2600-2700 টাকা হয়ে গেছে। আমার টেক হচ্ছে কার্টট্রেড বিজনেস মডেল সুপার প্ল্যাটফর্ম বিজনেস মডেল, হিউজ অপারেটিং লেভারেজ। কারণ এদের তো কস্ট নেই, প্ল্যাটফর্ম রেডি আছে। যত লোকজন প্ল্যাটফর্ম ইউজ করবে, প্ল্যাটফর্মে অ্যাড দেবে, প্ল্যাটফর্মে যত কেনা বেচা হবে, সেকেন্ড হ্যান্ড কার, সেকেন্ড হ্যান্ড বাইক, তত কার্টট্রেডের রেভিনিউ বাড়তে থাকবে। আর আমাদের পুরো রেভিনিউটাই পেলে প্রফিট। মানে প্ল্যাটফর্ম রেডি আছে, এদের কোনো কস্ট, মানে কস্ট খুব কম, আপফ্রন্ট কস্ট। এদের কোনো ফ্যাক্টরি লাগাতে হচ্ছে না, মেশিন লাগাতে হচ্ছে না। তাহলে কার্টট্রেড অ্যাজ এ বিজনেস মডেল সুপার। এটা মোটামুটি এদের যে গাইডেন্স রয়েছে, ইজিলি 20% সেলস গ্রোথ করতে পারবে। সঙ্গে আরো অপারেটিং লেভারেজও পায় 50%, 40%, 60% করে এরা প্যাট গ্রোথও করে। প্রবলেম হচ্ছে কার্টট্রেডের বিজনেসে যে মুভমেন্টামটা হতো, যদি এরা কার দেখো কোম্পানিটাকে অ্যাকোয়ার করে নিত, তাহলে কিন্তু কার্টট্রেড অন্য লেভেলে চলে যেত। যদি অ্যাকুইজিশনটা হলো না, তাহলে কার্টট্রেডের বিজনেসটা একটু স্লো হয়ে গেল। আমি বলছি না যে কার্টট্রেড থেকে পয়সা হবে না, কার্টট্রেড স্টিল ফ্যান্টাস্টিক কোম্পানি। সেই ডিল, মানে কার্টট্রেডের ডিলটা যদি কার দেখো কোম্পানি অ্যাকোয়ার করে নিত, আজকে কার্টট্রেডের ডিলটা কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে যেত। সেই ডিলটা এতটা অ্যাট্রাকটিভ থাকলো না, যেহেতু এটা কার দেখো কোম্পানিটাকে
অ্যাকোয়ার করতে পারলো না। বুঝে গেল? এজ এ বিজনেস মডেল সুপার, কিন্তু বিজনেসটা এখন অতটা অ্যাট্রাকটিভ লাগছে না আমার কাছে। যদি কার্ডটেকটাকে কার্ড দেখো কোম্পানিটাকে অ্যাকোয়ার করে নিত, তাহলে বিজনেসটা আরো দুর্দান্ত হতো। আর একটা কোয়ারি ছিল অনেক ইনভেস্টরের জ্যাগেল প্রিপেড নিয়ে। জ্যাগেল প্রিপেডে জ্যাগেল প্রিপেডের স্টকটার এই অবস্থা কেন? কোম্পানি লাগাতার দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে, 40%, 50%, দেখুন 60% নন স্টপ। যেমন এদের আইপিও আসার পর থেকে লাস্ট 2 বছর 2.5 বছর দেখেন জ্যাগেলের দুর্দান্ত বিজনেস। এরা তো একটা প্ল্যাটফর্ম বিজনেস। এটা বেশিরভাগ কি করে বিভিন্ন কর্পোরেটদের সঙ্গে টাই আপ করে কর্পোরেটদের মোটামুটি এক্সপেন্সটাকে ম্যানেজমেন্ট করে। এটা 3 ধরনের বিজনেস রয়েছে। এদের একটা প্ল্যাটফর্ম রয়েছে, আপনি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করুন, সেখানে বিভিন্ন এমপ্লয়ীদের এক্সপেন্স ম্যানেজমেন্ট করা, ভেন্ডারদের এক্সপেন্স ম্যানেজমেন্ট করা যাবে। তারপরে এদের আরেকটা বিজনেস করেছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিভিন্ন ব্যাংকের সাথে টাই আপ করে, এই কর্পোরেটের সঙ্গে যখন টাই আপ করে এরা বিভিন্ন ব্যাংকের সঙ্গে টাই আপ করে ডেবিট কার্ড, ক্রেডিট কি করে এই কর্পোরেটদের বিভিন্ন এমপ্লয়ীদের দেয়। যত কর্পোরেটসের এমপ্লয়ি হিসাবে কার্ডগুলো ইউজ করবে, তত এখানে জ্যাগেলের কমিশন হবে। এই একটা বিজনেস। একটা হচ্ছে গিফট ভাউচার। বিভিন্ন ফ্লিপকার্ট, অ্যামাজন, বিভিন্ন কোম্পানির গিফট ভাউচার কিনে নেয়, কিনে নিয়ে কর্পোরেটদের এমপ্লয়ীদের দেয়। যখন কর্পোরেটরা এমপ্লয়ীদেরকে রিওয়ার্ড দেয়, তো এসব গিফট ভাউচার দেওয়া হয়। এই হচ্ছে জ্যাগেলের বিজনেস মডেল। জ্যাগেলের বিজনেস মডেলের মেন সমস্যা হচ্ছে না, জ্যাগেলের সব থেকে প্রফিটেবল বিজনেস, বেস্ট বিজনেস হচ্ছে এটা সফটওয়্যার বিজনেস। জ্যাগেলের সফটওয়্যার সাবস্ক্রাইব করে নিল, এখানে এদের কোনো আপফ্রন্ট কস্ট নেই। কিন্তু প্রবলেম হচ্ছে এই বিজনেসটা খুব ছোট। জ্যাগেলের বিজনেস পার্টিকুলার মধ্যে খুব সামান্য বিজনেস সফটওয়্যার বিজনেসটা। যে মেন বিজনেস যেখান থেকে এসছে, যেটা বড় বিজনেস হচ্ছে এদের যে প্রিপেড কার্ড দিচ্ছে এরা কর্পোরেটদের এমপ্লয়ীদেরকে, আর হচ্ছে গিফট ভাউচার। কিন্তু এই বিজনেসে মেন প্রবলেমটা হচ্ছে যে গিফট ভাউচারের বিজনেসে এখানে না এদের কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, এদের প্রচুর ডিসকাউন্ট দিতে লাগে, প্রচুর অফার দিতে লাগে। মানে যতটা ইনকাম হয় সেই তুলনায় কাস্টমার অ্যাকুইজিশন কর, এরা যে কাস্টমারকে অফার দিচ্ছে, গিফট দিচ্ছে, ডিসকাউন্ট দিচ্ছে, এই কস্টটা অনেক বেশি চলে যাচ্ছে। প্লাস যখন এরা বড় বড় কোম্পানির সঙ্গে কর্পোরেটদের টাই আপ করে, যখন এরা কর্পোরেটদের এমপ্লয়ীদেরকে বিভিন্ন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিচ্ছে আর কি, যত এই সমস্ত কার্ডে ট্রানজাকশন হচ্ছে তত জ্যাগেলের কমিশন বাড়ছে। একটা বড় কর্পোরেট কি করে, যেমন যত সব জানে যে জ্যাগেলের আমার কর্পোরেটের 500 এমপ্লয় জ্যাগেলের কার্ড ইউজ করছে, এবছরে এত টাকা টার্নওভার হয়েছে, 50 কোটি টাকা টার্নওভার হয়েছে, এখান থেকে জ্যাগেল 1 কোটি টাকা কামাই করলো, তখন সেই কোম্পানি আবার জ্যাগেলকে ধরে, তুমি আমার কাছ থেকে এত কামাই করছো এই কার্ড থেকে, গিফট ভাউচার থেকে, আমাকেও কিছু দাও। একে তো এমপ্লয়ীদেরকে এত অফার দেওয়া হচ্ছে, ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তারপরে কর্পোরেটদেরকে কিছু দিতে হচ্ছে ইনকাম থেকে। এই বিজনেসটাতে জ্যাগেলের সমস্যা হচ্ছে এটাই, যে এত ডিসকাউন্ট দিতে হচ্ছে, প্লাস কর্পোরেটরা বার্গেনিং করতেছে জ্যাগেলের কাছে প্রফিট শেয়ারিং নেওয়ার জন্য। এসব করে লাস্টে দেখা যাচ্ছে জ্যাগেলের অ্যাকুইজিশন কস্ট প্রচুর হয়ে যাচ্ছে, যার ফলে যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, যেগুলো প্রিপেড কার্ড বা যে গিফট ভাউচারের বিজনেস না, এদের খরচাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। এবং যার ফলে দেখবেন এই দুটো বিজনেস যেহেতু মেন বিজনেস, এখানে কি হচ্ছে অ্যাকচুয়াল নেট রেভিনিউ খুব কম হচ্ছে, যার ফলে প্রফিট মার্জিনের সমস্যা হচ্ছে। এর জন্য মার্কেট না জ্যাগেলের বিজনেসটাকে রিওয়ার্ড করছে না। মার্কেট কি মনে করছে, যখন জ্যাগেল ইন ফিউচারে আরো বড় বড় কর্পোরেশন টাই আপ করবে, তখন তো সেই কর্পোরেট আরো বেশি বার্গেনিং করবে জ্যাগেলের কাছে, আরো বেশি ডিসকাউন্ট চাবে, আরো বেশি কমিশন চাবে, ভাই তুমি এত কামাই করছো আমাকে এত দাও। জ্যাগেলের বিজনেসটাকে নিয়ে মার্কেট এটা নিয়ে কিন্তু টেনশন করছে। জ্যাগেলকে দেখুন অন পেপার মনে হচ্ছে 40%, 50% রেভিনিউ করে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল যে রেভিনিউ স্টাডি করেন, মানে রেভিনিউ করতে যে অ্যাকুইজিশন কস্ট চলে যাচ্ছে, যেভাবে ডিসকাউন্ট দিতে হচ্ছে, যেভাবে মানি ব্যাক দিতে হচ্ছে কোম্পানিকে, সেটা কিন্তু জ্যাগেলের বিজনেসটার মেন মাইনাস পয়েন্ট। এই জন্য কিন্তু মার্কেট দেখুন জ্যাগেল এত বিজনেস করা সত্ত্বেও, গ্রোথ করা সত্ত্বেও অন পেপার মার্কেট কিন্তু জ্যাগেলকে রিওয়ার্ড করছে না। কারণ জ্যাগেলের বিজনেসটা সবসময় ইনভেস্টর স্টাডি করতে হবে, জ্যাগেলের যে প্ল্যাটফর্ম বিজনেস, এই সফটওয়্যারগুলো যে সব কোম্পানিগুলো নিচ্ছে, সাবস্ক্রাইব করছে, এই বিজনেসটা খুব ছোট এখন রয়েছে। এই বিজনেসটা যত বাড়বে জ্যাগেলের, তত জ্যাগেলের নেট প্রফিট মার্জিনটা বেড়ে যাবে। যতক্ষণ মধ্যে বিজনেসটা না বাড়বে না, ততক্ষণ জ্যাগেলকে মার্কেট রিওয়ার্ড করবে না। প্লাস মার্কেট আরো একটা চিন্তা করছে, যে জ্যাগেল তো সব কোম্পানির এক্সপ্রেস ম্যানেজমেন্ট করছে না বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, মার্কেটে যদি এআই পুরো চলে আসে, আদৌ কি কোম্পানি জ্যাগেলের মধ্যে কোম্পানিকে দরকার পড়বে? এক্সপ্রেস ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানি নিজে এআই এর মাধ্যমে এটাকে ম্যানেজ করতে পারবে। এর জন্য মার্কেট আরো 2-3টে কোয়ার্টার ওয়েট করতে যাচ্ছে। এই জন্য দেখুন লাস্ট 2 বছর থেকে জ্যাগেলের দুর্দান্ত বিজনেস গ্রোথ সত্ত্বেও কিন্তু জ্যাগেল স্টক থেকে কোনো ইনভেস্টররা কোনো রিটার্ন জেনারেট করতে পারছে না। বুঝে গেল জ্যাগেলের ব্যাপারটা। আর একটা কোয়ারি, খুব অনেক কোয়ারি থাকে, এটা হচ্ছে ইএফসি। ইএফসি নিয়েও অনেক ইনভেস্টরের কোশ্চেন। সবাই জানেন ইএফসি কি একটা কোওয়ার্কিং স্পেস সেক্টর স্টক। কারণ ইএফসিতে না এদের বিজনেস মডেলের 3টে ভার্টিক্যাল রয়েছে।
একটা হচ্ছে মেন বিজনেস কোয়ার্কিং স্পেস, আর একটা হচ্ছে ডিজাইন অ্যান্ড বিল সেকশন, আর একটা হচ্ছে ফার্নিচার সেকশন। কোয়ার্কিং স্পেস যেটা রয়েছে এটা সবাই জানে, এটা কি করে এরা, কোনো ল্যান্ডলর্ডের থেকে একটা বিল্ডিং নিয়ে নিল, সেই বিল্ডিং এ বিভিন্ন অফিস বানিয়ে বিভিন্ন কোম্পানিকে, ছোট ছোট বড় মাঝারি সব কোম্পানিকে এরা রেন্টে দিয়ে দেয়, সিট ওয়াইজ পেমেন্ট নেয়। একটা বড় বিল্ডিং ভাড়া নিয়ে নিল 3-4 বছরের লিজে নিয়ে, তারপর সেই লিজে সেই রুমের মধ্যে যে সমস্ত কোম্পানি যেভাবে অফিস দরকার ডিজাইন করে দিয়ে এরা ভাড়া দিয়ে দিচ্ছে। হয়তো একটা বিল্ডিং এর মধ্যে 4-5টা কোম্পানিকে দিয়ে দিল, এটা সিট ওয়াইজ পেমেন্ট নেয়। এটা জায়গালের বেস্ট বিজনেস, মানে এই বিজনেসের গ্রোথ ভিজিবিলিটিও দুর্দান্ত, এখানে প্রফিট মার্জিনও দুর্দান্ত। আর একটা বিজনেস কি রয়েছে, ডিজাইন অ্যান্ড বিল সেকশন। এখানে কি হয়, কোনো কোম্পানি জায়গাকে অর্ডার দিল, তো কোনো কোম্পানির একটা বিল্ডিং পড়ে আছে, জায়গাকে বললো ভাই আমাকে আমার এখানে এই বিজনেস হবে, এইভাবে আমার রুমটা ডিজাইন করে দাও। যত কোম্পানি অর্ডার দেবে তত জায়গাল ডিজাইন অ্যান্ড বিল করে দেবে। এটা ওদের সেকেন্ড ভার্টিক্যাল। থার্ড ভার্টিক্যাল যে ফার্নিচার, এরা ফার্নিচার বানিয়ে বিক্রি করছে। আর প্রস্তুত জায়গালের না বিজনেস দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কোয়ার্কিং স্পেস বিজনেসটা কমে যাচ্ছে, লিজ বিজনেসটা বাড়ছে কোনটা বেশি, ডিজাইন অ্যান্ড বিল্ড আর হচ্ছে ফার্নিচার বিজনেস। সব থেকে বেস্ট বিজনেস হচ্ছে কোয়ার্কিং স্পেস, যেখানে গ্রোথ ভিজিবিলিটি দুর্দান্ত, অপারেটিং প্রফিট মার্জিন সব থেকে বেশি, সেখানে গ্রোথ কম। গ্রোথ বেশি কোথায় হচ্ছে, ডিজাইন অ্যান্ড বিল্ড আর ফার্নিচার। আর ডিজাইন অ্যান্ড বিল্ড সেকশনের কোনো গ্যারান্টি নেই, এই বছর 10টা কোম্পানি অর্ডার দিল, সামনের বছর অর্ডার নাও দিতে পারে। মানে এখানে গ্রোথ ভিজিবিলিটি ক্লিয়ার না, মার্কেট এখান থেকে কিন্তু শিওর হচ্ছে না যে আগামী বছরেও 6টা কোম্পানি অর্ডার দিবে কিনা। আর থার্ড যেটা রয়েছে যে ফার্নিচার, এটা পুরো কমিউনিটি বিজনেস, এখানে প্রফিট মার্জিন সব থেকে কম। এখানে প্রচুর ক্যাপেক্স করতে হবে, ইনভেস্ট করে ফার্নিচার বানাতে হবে, তারপরে সে ফার্নিচার সেল করতে হবে। আর ফার্নিচার বিজনেসটা পুরো কমোডিটি, প্রচুর কোম্পানি রয়েছে, অর্গানাইজ আনঅর্গানাইজ, এখানে কিন্তু প্রাইসিং পাওয়ার নেই, আর এখানে প্রফিট মার্জিন সব থেকে কম। তুমি ইএফসি সমস্যা যে দুটো বিজনেসের প্রফিট মার্জিন সব থেকে কম, ফার্নিচার সেকশন এবং ডিজাইন অ্যান্ড বিল্ড সেকশন, সেখানে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে। আর এই গ্রোথ অর্থাৎ নেক্সট 2 বছরে এই গ্রোথ থাকবে কিনা মার্কেট কিন্তু এটা নিয়ে শিওর না। যদি ইএফসির বিজনেসে এই কোয়ার্কিং স্পেস লিজিং যদি মেন পার্ট থাকতো, যদি এটার বেশি গ্রোথ থাকতো, তাহলে কিন্তু মার্কেট ইএফসিকে রিওয়ার্ড করবে। যেহেতু লিজিং পার্টের বিজনেসটা কমে যাচ্ছে আর ফার্নিচার আর ডিজাইন সেকশনের বিজনেসটা বেড়ে যাচ্ছে, এবং এই দুটো সেকশনের বিজনেস নিয়ে মার্কেট শিওর না যে আগামী বছরও এই গ্রোথটা থাকবে কিনা। প্লাস এই দুটো বিজনেসই না লিজিং থেকে প্রফিট মার্জিনটা কম। এই জন্য দেখুন ইএফসিকে কিন্তু দুর্দান্ত গ্রোথ, যদি লাস্ট 2-3 বছরে দেখেন দুর্দান্ত বিজনেস করা সত্ত্বেও মার্কেট কিন্তু স্টকটাকে রিওয়ার্ড করছে। আর ইএফসিতে আরও একটা টেনশন রয়েছে, ইএফসি শুধু কাস্টমার রয়েছে না, ডিজাইন অ্যান্ড বিল বলুন, কোয়ার্কিং স্পেস সেক্টরে বলুন, এদের বেশিরভাগ আইটি সেক্টরের কোম্পানি। আর এখন হচ্ছে এআই আসাতে মার্কেট কি ভাবছে যে আইটি কোম্পানিগুলো, নর্মাল আইটি কোম্পানিগুলোর অবস্থা খারাপ হয়ে যেতে পারে, কারণ এআই এসে পুরো আইটি সেক্টরটাকে ডিস্টার্ব করে দিয়েছে। তো মার্কেট হচ্ছে যদি মার্কেট কি মনে করছে, যদি আইটি সেক্টরের অবস্থায় খারাপ হয়ে যায়, আর ইএফসির বেশিরভাগ কাস্টমার হচ্ছে আইটি কোম্পানি, তাহলে যদি আইটি কোম্পানির বিজনেস খারাপ হয়ে যায়, আইটি কোম্পানির স্টাফ কমে যাবে, তখন আইটি কোম্পানির অফিসের স্পেস কম লাগবে, সিট কম নেবে, তখন ইএফসির বিজনেসে আরও নেগেটিভ এফেক্ট পড়বে। এটা একটা এআই এর এফেক্ট চলছে, মানে এআই এর একটা ব্যাড এফেক্ট কিন্তু ইএফসিতে চলে এসেছে। যদিও মার্কেট কনকলে পরিষ্কার বলছে এদের বিজনেসের সমস্যা নেই, তবুও মার্কেট চিন্তা করছে যে এদের বিজনেসটা আগামীতে এফেক্ট হবে না তো এআই আসাতে। এই জন্য দেখুন জ্যাগেল এবং এএফসি দুটো কোম্পানি দুর্দান্ত বিজনেস করার সাথে মার্কেট থেকে রিওয়ার্ড করছে। যদিও এটা আমার একটা আমি নিজের ভিউ দিলাম আর কি, যে স্টকগুলো কেন রিওয়ার্ড হচ্ছে না। আপনারা স্টাডি করে দেখুন, শুধু স্কিনারে গিয়ে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ দেখে সবাই স্টক নিতে পারে, কিন্তু বিজনেসটার ভিতরের সমস্যাটা বুঝতে হবে। এই তিনটে স্টক, যে কার্টেড, জ্যাগেল এবং এএফসি, তিনটে নিয়ে প্রচুর আমার সাথে যারা আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে অনেকেই কমেন্টস করেছিল, অনেকের পোর্টফোলিওতে আছে। আমি জাস্ট নিজের মতটা দিলাম আর কি। আপনারা স্টাডি করুন, দেখুন। থ্যাংক ইউ।